স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের। 2022 সালের যে সকল শিক্ষার্থী বন্ধুরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, অর্থাৎ আগামী বছর যে সকল শিক্ষার্থী বন্ধুরা তোমরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের যে শর্ট সিলেবাস বা পুনর্বিন্যাসকৃত যে পাঠ্যসূচি রয়েছে এবং সেই পাঠ্যসূচির নিয়ে আমরা কথা বলবো এবং আজকে আলোচনা করব পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে। বিষয় কোড হচ্ছে 140। আমরা আজকে দেখব যে পৌরনীতি ও নাগরিকতা এই বিষয়ে কোন কোন অধ্যায় এবং পাঠ ও পাঠের শিরোনাম যুক্ত হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণমান 100 মার্ক হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে এবং থিওরি হচ্ছে 100 মার্কেরই থিওরি, কোনো প্র্যাকটিক্যাল নেই। যদিও এখানে তত্ত্বীয় নম্বরে এখানে 100 মার্ক হবে, যদিও এখানে ভুল আসছে সংখ্যাটা। তত্ত্বীয় নম্বর হচ্ছে 100 এবং ব্যবহারিক হচ্ছে 0, অর্থাৎ কোনো প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক নেই এই বিষয়ে। এবং প্রথমে আমরা দেখতে পাচ্ছি অধ্যায় শিরোনাম, শিক্ষণফল, তারপরে হচ্ছে পাঠ ও পাঠের শিরোনাম এবং প্রয়োজনীয় ক্লাসের সংখ্যা এবং ক্লাসের ক্রমসংখ্যা। এবং প্রথম অধ্যায় পৌরনীতি ও নাগরিকতা, এখানে একটা বিষয় বলে নেওয়া ভালো যে শিক্ষণফল কি। শিক্ষণফল হচ্ছে পাঠ শেষে বা লেসন শেষে একজন শিক্ষার্থী বন্ধু কিভাবে ওই পাঠের বিষয়বস্তুকে ব্যাখ্যা করবে বা বিশ্লেষণ করবে, সেটা হচ্ছে শিক্ষণফল। তাহলে প্রথম অধ্যায় হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা। পৌরনীতি ও নাগরিকতার পাঠ ও পাঠের শিরোনাম হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা। পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পরিসর বা বিষয়বস্তু: পরিবার, পরিবারের শ্রেণীবিভাগ এবং পরিবারের কার্যাবলী, সমাজ, রাষ্ট্র, রাষ্ট্রের উৎপত্তি এবং সরকারের ধারণা, রাষ্ট্র ও সরকারের সম্পর্ক। দ্বিতীয় অধ্যায় হচ্ছে নাগরিক ও নাগরিকতা। নাগরিক ও নাগরিকতা, নাগরিকতা অর্জনের পদ্ধতি, দ্বৈত নাগরিকতা, সুনাগরিক, নাগরিক অধিকার, অধিকারের শ্রেণীবিভাগ এবং তথ্য অধিকার আইন এবং যেসব তথ্য প্রকাশ বা প্রদান বাধ্যতামূলক নয়, তথ্য প্রাপ্তির প্রক্রিয়া, নাগরিকের কর্তব্য, কর্তব্যের শ্রেণীবিভাগ এবং অধিকার ও কর্তব্যের সম্পর্ক। তারপরে হচ্ছে চতুর্থ অধ্যায় রাষ্ট্র সরকার ব্যবস্থা। চতুর্থ অধ্যায় রাষ্ট্র সরকার ব্যবস্থা। রাষ্ট্র ও সরকার, রাষ্ট্রের ধরন, অর্থনৈতিক ভিত্তিতে রাষ্ট্র এবং পুঁজিবাদী রাষ্ট্র। তারপরে হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র, ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার গুণ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ত্রুটি, গণতন্ত্র সফল করার উপায় ও গণতান্ত্রিক আচরণ, একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এবং একনায়কতান্ত্রিক রাষ্ট্রের দোষ এবং ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্র, এককেন্দ্রিক রাষ্ট্র, যুক্তরাষ্ট্র এবং উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে রাষ্ট্র এবং উদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্র, সরকারের শ্রেণীবিভাগ, ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে সরকারের শ্রেণীবিভাগ, এককেন্দ্রিক সরকার, এককেন্দ্রিক সরকারের গুণ, এককেন্দ্রিক সরকারের ত্রুটি এবং যুক্তরাষ্ট্রীয় সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকারের গুণ, যুক্তরাষ্ট্রীয় সরকারের ত্রুটি, আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকারের শ্রেণীবিভাগ, সংসদীয় সরকার, সংসদীয় সরকারের গুণ এবং সংসদীয় সরকারের ত্রুটি, রাষ্ট্রপতি শাসিত সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকারের গুণ এবং রাষ্ট্রপতি শাসিত সরকারের ত্রুটি। তারপরে হচ্ছে পঞ্চম অধ্যায় সংবিধান। সংবিধানের ধারণা ও গুরুত্ব, সংবিধান প্রণয়ন পদ্ধতি, সংবিধানের শ্রেণীবিভাগ, লিখিত সংবিধানের বৈশিষ্ট্য, অলিখিত সংবিধানের বৈশিষ্ট্য, উত্তম সংবিধানের বৈশিষ্ট্য, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য। ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকার ব্যবস্থা, বাংলাদেশের সরকারের স্বরূপ, বাংলাদেশ সরকারের বিভিন্ন বিভাগ, শাসন বিভাগ, রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির ক্ষমতা ও কাজ, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কাজ এবং প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কাজ, মন্ত্রী পরিষদ, মন্ত্রী পরিষদের ক্ষমতা ও কার্যাবলী। তারপরে হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো এবং কেন্দ্রীয় প্রশাসন, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বাংলাদেশের আইনসভা গঠন,
জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী, বাংলাদেশের বিচার বিভাগের গঠন এবং সুপ্রিম কোর্ট। তাহলে ষষ্ঠ অধ্যায়ের বাংলাদেশ সরকার ব্যবস্থা আমরা দেখেছি। ষষ্ঠ অধ্যায়ের আরও 3টি বিষয় বাকি রয়েছে: সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী, আপিল বিভাগের ক্ষমতা ও কাজ এবং হাইকোর্ট বিভাগের ক্ষমতা ও কাজ। এরপরে দশম অধ্যায় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে নাগরিক চেতনা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমি, 1940 সালে লাহোর প্রস্তাব, ভাষা আন্দোলন, 1954 সালে নির্বাচন এবং 6 দফা কর্মসূচি, 69-এর গণ অভ্যুত্থান, 1970-এর নির্বাচন, নির্বাচনী ফলাফল, অসহযোগ আন্দোলন, স্বাধীনতার ঘোষণা, 1971 সালের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা লাভ এবং অভ্যন্তরীণ প্রতিরোধ ও গেরিলা আক্রমণ, মুক্তিযুদ্ধ সংগঠন ও পরিচালনা এবং মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ। তারপরে হচ্ছে একাদশ অধ্যায় বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন, সার্ক গঠন, সার্কের গঠনের লক্ষ্য উদ্দেশ্য, সার্কের সাথে বাংলাদেশের সম্পর্ক, জাতিসংঘ, জাতিসংঘের উদ্দেশ্য, জাতিসংঘের গঠন, সাধারণ পরিষদ গঠন ও কার্যাবলী। এটা হচ্ছে একাদশ অধ্যায় বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন এবং নিরাপত্তা পরিষদ গঠন কার্যাবলী, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠন কার্যাবলী, ওসি পরিষদ গঠন কার্যাবলী, আন্তর্জাতিক আদালত গঠন কার্যাবলী, জাতিসংঘ সচিবালয় গঠন কার্যাবলী, জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্ক, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের ভূমিকা, কমনওয়েলথ গঠন, লক্ষ্য উদ্দেশ্য, বাংলাদেশ ও কমনওয়েলথ, ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি গঠন, লক্ষ্য উদ্দেশ্য, বাংলাদেশ ও ইসলামী সহযোগিতা সংস্থা। সর্বমোট 75টি ক্লাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বিষয়ে মোট 75টি ক্লাসের মাধ্যমে এই বিষয় সমাপ্ত হবে এবং প্রশ্নপত্রের ধারা ও মানবন্টন অপরিবর্তিত থাকবে এবং মানবন্টন পরবর্তীতে যদি কোনোরূপ পরিবর্তিত হয় তাহলে অবশ্যই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে দুটো কথা, সেটা হচ্ছে যে সংক্ষিপ্ত সিলেবাসের মাধ্যমে তোমাদের অনুশীলন আরও সুদৃঢ় হবে, তোমরা ভালোভাবে অনুশীলন করতে পারবে এবং তোমাদের 2022 সালের পরীক্ষা ভালো হবে সেই প্রত্যাশা করছি। এবং তোমরা এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের নিকট শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরা উপকৃত হয় এবং তোমরা সাবস্ক্রাইব করবে যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে আজকে পর্যন্তই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।